আজকের ভিডিওতে আমরা এক নতুন ধরনের সার্কিট নিয়ে ডিসকাস করব। ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারছো আমরা হুইটস্টোন ব্রিজ নিয়ে ডিসকাস করব। তো হুইটস্টোন ব্রিজটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কেন? কারণ হুইটস্টোন ব্রিজের যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে তোমাদের পরে পড়ানো হবে, মিটার ব্রিজ পড়ানো হবে, পোটেনশিওমিটার পড়ানো হবে। মিটার ব্রিজ পোটেনশিওমিটার থেকে উচ্চ মাধ্যমিকে বলো বা নিটে বলো বা যেই মেনে বলো, কোয়েশ্চেন কিন্তু মাস্ট আসে। আর দেখেছি ম্যাক্সিমাম ছেলে মেয়েরা কিন্তু ওই মিটার ব্রিজ আর পোটেনশিওমিটারের অঙ্কগুলো সহজে করতে পারে না। এর কারণটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের অ্যাপ্লিকেশন তাদের ভালো করে রপ্ত হয় না আর কি। তো আমি এই ভিডিওতে চেষ্টা করব তোমাদের হুইটস্টোন ব্রিজ যাতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে করাতে পারি, আর যাতে তোমাদেরকে সেই ডিফিকাল্টি ফেস করতে না হয়, সেটাই আমার উদ্দেশ্য হবে। আমি চেষ্টা করব আস্তে আস্তে করে একের পর এক কনসেপ্ট তোমাদেরকে যাতে আমি তুলে ধরতে পারি। যাই হোক, তো হুইটস্টোন ব্রিজে একদম যাব না, একদম স্টেপ বাই স্টেপ যাব। তুমি দেখতে পাচ্ছ এখানে দুটো সার্কিট ড্র করা রয়েছে। এই সার্কিট আর এই সার্কিট দেখতে আইডেন্টিক্যাল সেম। এখানেও দেখতে পাচ্ছ একটা চতুর্ভুজ শেপের সার্কিট রয়েছে, এখানেও একটা চতুর্ভুজ শেপের সার্কিট রয়েছে। এখানেও R1 R2 R3 R4 রয়েছে, এখানেও R1 R2 R3 R4 রয়েছে। ঠিক আছে, পার্থক্যটা হয়েছে R5 যেভাবে এখানে আছে, R5 কিন্তু সেইভাবে এইখানে নেই। এবারে এই দুটো সার্কিটকে সলভ করলেই তুমি বুঝতে পারবে যে প্রবলেমটা কোথায় ক্রিয়েট হচ্ছে। তুমি লক্ষ্য করে দেখো, এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি R1 R2 কিন্তু সিরিজ কম্বিনেশনে রয়েছে। কেন? কারণ তুমি লক্ষ্য করে দেখো, এইদিকে যদি একটা স্পেসিফিক অ্যামাউন্টের কারেন্ট যায়, এখানে কিন্তু কারেন্টটা 3 ভাগে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তারপরে তুমি লক্ষ্য করে দেখো R1 এর সঙ্গে R2 কিন্তু সিরিজে রয়েছে। আমি দেখতে পাচ্ছি R1 and R2 সিরিজে রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি R3 and R4 সিরিজে রয়েছে, R3 and R4 সিরিজে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে R5 নরমাল, কোনো ব্যাপার না। এখন এই তিনটে কিন্তু প্যারালাল কম্বিনেশনে রয়েছে, এই তিনটে কিন্তু আমার রয়েছে প্যারালাল কম্বিনেশনে। এবারে তুমি সিরিজ প্যারালাল বুঝে গেছো, তার মানে তুমি এইখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবে। তোমাকে যদি এখানে ব্যাটারির ইএমএফ দেওয়া থাকে, তাহলে তুমি প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্টের ভ্যালু বের করতে পারবে। এটা তোমাদের কাছে করা কোনো ব্যাপার নয়, কারণ তোমরা আগের ভিডিওতে দেখে এসেছো নিশ্চয়ই যে কি করে সার্কিট সলভ করতে হয়, কি করে সার্কিটের মধ্যে দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চে কারেন্টের ভ্যালু ক্যালকুলেট করতে হয়, কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ভোল্টেজের ভ্যালু ক্যালকুলেট করতে হয়, কিভাবে কোনো একটা সার্কিটের ডিফারেন্ট পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ক্যালকুলেট করতে হয়। তো তোমরা এটা পারবে। কিন্তু যখন এই অঙ্কটা সলভ করতে আসবো, তুমি লক্ষ্য করে দেখো এইখানে কারেন্ট তো দুভাগে বিভক্ত হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারেন্ট দুভাগে বিভক্ত হচ্ছে। ধরে নিচ্ছি এখানে I1 কারেন্ট যাচ্ছে, আর ধরে নিচ্ছি এখানে আমার I2 কারেন্ট যাচ্ছে। ঘটনা হচ্ছে এই I1 যখন এইখানে আসবে, তখন এই I1টাও দেখতে পাচ্ছ বিভক্ত হচ্ছে। আবার এইখানে যখন I2টা আসছে, তখন এই দিক দিয়েও একটা কারেন্ট আসবে, এই দিক দিয়েও একটা কারেন্ট আসবে। তার মানে R1 এর মধ্য দিয়ে যে অ্যামাউন্টের কারেন্ট যাচ্ছে, R2 এর মধ্যে কিন্তু সেম অ্যামাউন্টের কারেন্ট যাচ্ছে না। এইখানে কিন্তু কারেন্টের ডিস্ট্রিবিউশন হয়েছে, এইখানেও কিন্তু কারেন্টের ডিস্ট্রিবিউশন হয়েছে, এইখানেও কিন্তু কারেন্টের ডিস্ট্রিবিউশন হয়েছে, আর অবভিয়াসলি এইখানেও কারেন্টের ডিস্ট্রিবিউশন হয়েছে। দেখতে পাচ্ছ এই পয়েন্টে কারেন্টের ডিস্ট্রিবিউশন হয়েছে, এই পয়েন্টেরও কারেন্টের ডিস্ট্রিবিউশন হয়েছে, এই পয়েন্টেও কারেন্টের ডিস্ট্রিবিউশন হয়েছে, এই পয়েন্টেও কারেন্টের ডিস্ট্রিবিউশন হয়েছে। আর তোমরা প্রত্যেকে জানো যে কারেন্ট যেখানে যেখানে ডিস্ট্রিবিউট হয়, সেখানে সেখানে সিরিজ কম্বিনেশন তো লাগে না, প্যারালাল কম্বিনেশন লাগে। কিন্তু এগুলো কি এক্স্যাক্টলি প্যারালাল কম্বিনেশন? এক্স্যাক্টলি প্যারালাল কম্বিনেশন নয়। কারণ প্যারালাল কম্বিনেশনে যদি হতে হয়, তাহলে প্রত্যেক যে রেজিস্ট্যান্স গুলো প্যারালাল কম্বিনেশনে রয়েছে, সেই রেজিস্ট্যান্সের ইনিশিয়াল পয়েন্ট একটা কমন পয়েন্ট হবে, আর সেই রেজিস্ট্যান্স গুলোর ফাইনাল পয়েন্ট একটা কমন পয়েন্ট হবে। তুমি লক্ষ্য করে দেখো এই R1 আর এই R3, এদের ইনিশিয়াল পয়েন্ট তো একটা কমন পয়েন্ট এ, ঠিক আছে মানলাম, কিন্তু R1 এর যে ফাইনাল পয়েন্ট সেটা হচ্ছে P, আবার R3 এর যে ফাইনাল পয়েন্ট সেটা হচ্ছে Q। তুমি বুঝতে পারলে? তাহলে R1 এর ফাইনাল পয়েন্ট আর R3 এর ফাইনাল পয়েন্ট কিন্তু আলাদা পয়েন্ট, আবার R1 এর ইনিশিয়াল পয়েন্ট আর R3 এর ইনিশিয়াল পয়েন্ট কিন্তু একটা কমন পয়েন্ট এ। তাহলে কি আমরা এটা বলতে পারবো এটা প্যারালাল কম্বিনেশন?
তাহলে কোনোদিনই বলতে পারবো না যে R1 and R3 প্যারালাল কম্বিনেশনে নেই, আবার সিরিজ কম্বিনেশনেও নেই। আবার তুমি লক্ষ্য করে দেখো, এই যে R2 আর এই R5, এইখানেও তো কারেন্টের ডিস্ট্রিবিউশন হয়েছে, কিন্তু R2 আর R5 এর ক্ষেত্রে এদের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে P, আর R2 আর R5 এর ক্ষেত্রে এদের ফাইনাল পয়েন্ট কিন্তু কমন পয়েন্ট নয়। তাহলে এইখান থেকেও বুঝতে পারলাম যে R5 আর R2 কিন্তু প্যারালাল কম্বিনেশনে এখানে নেই। আবার তুমি লক্ষ্য করে দেখো, R5 আর R4 ও কিন্তু সেম ম্যানারে প্যারালাল কম্বিনেশনে নেই। তাহলে এইখান থেকে বুঝতে পারছি এইখানে এরকম দুটো রেজিস্ট্যান্স তুমি দেখাতে পারবে না যেখানে কিন্তু সেম অ্যামাউন্টের কারেন্ট যাচ্ছে। তুমি লক্ষ্য করে দেখো না, ধরে নাও এখানে I1 কারেন্ট যাচ্ছে, এখানে ধরে নাও I2 কারেন্ট যাচ্ছে, এইখানে ধরে নাও এখানে X কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইখানে যদি X কারেন্ট যায়, তাহলে কিরচফের কারেন্ট ল তুমি লাগিয়ে বলতে পারবে এই R2 এর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে সেটা হবে I1 মাইনাস X, তাই না? আবার এইখানে যদি X কারেন্ট যায়, তাহলে এইখানে X কারেন্ট জমা হবে আর এইখানে I2 কারেন্ট আসবে, দিয়ে R4 এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে R4 এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে I2 প্লাস X। আবার তুমি যদি কিরচফের কারেন্ট ল লাগাও, তাহলে এই পয়েন্টে যে কারেন্ট আসবে সেটা হচ্ছে I1 মাইনাস X প্লাস I2 প্লাস X। তাহলে এইখান থেকে X, এখান থেকে X কাটা গেল, তাহলে এটা হয়ে গেল I1 প্লাস I2। আর I1 প্লাস I2 মানেই তো হচ্ছে I। এই যে এখানে I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I ছিল, এখানেও I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 ছিল। তাহলে তুমি এটুকু তো বুঝতে পারলে, দেখো না কোনো রেজিস্ট্যান্সের মধ্য দিয়েই সেম কারেন্ট যাচ্ছে না। R1 এর মধ্য দিয়ে যাচ্ছে I1 কারেন্ট, R2 এর মধ্য দিয়ে যাচ্ছে I1 মাইনাস X কারেন্ট, R3 এর মধ্য দিয়ে যাচ্ছে I2 কারেন্ট, R4 এর মধ্য দিয়ে যাচ্ছে I2 প্লাস X কারেন্ট, R5 এর মধ্য দিয়ে যাচ্ছে X কারেন্ট। তাহলে এইখানে এমন কোনো রেজিস্ট্যান্স আমি দেখাতে পারলাম না যেখানে সেম কারেন্ট যাচ্ছে। আবার এইখানে এমন দুটো রেজিস্ট্যান্স আমি দেখাতে পারলাম না যেখানে তারা প্যারালাল কম্বিনেশনে রয়েছে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে এখানে কোনো রেজিস্ট্যান্সই সিরিজ কম্বিনেশনে নেই, আবার কোনো রেজিস্ট্যান্সই প্যারালাল কম্বিনেশনে নেই। তাহলে কেউ যদি সিরিজ কম্বিনেশনে না থাকে, কেউ যদি প্যারালাল কম্বিনেশনে না থাকে, তাহলে বুঝবো কি করে, সলভ করবো কি করে? তাহলে তুমি আবার সেই কিরচফের ভোল্টেজ ল লাগাতে হবে এখানে, যেটা কিনা কমপ্লিকেটেড প্রসেস। তাই জন্য হুইটস্টোন বলে একজন বিজ্ঞানী ছিলেন, উনি কি করলেন, এই যে এই ধরনের কমপ্লিকেটেড সার্কিট, এই ধরনের দেখতে পাচ্ছ 1 2 3 4 5, পাঁচটা রেজিস্ট্যান্স এমন ভাবে সার্কিটে রয়েছে যাদের মধ্যে কেউই সিরিজ কম্বিনেশনে নেই, আবার কেউই প্যারালাল কম্বিনেশনে নেই। তাহলে এই ধরনের সার্কিটকে সলভ করার জন্য হুইটস্টোন একটা সলিউশন দিয়েছিলেন। উনি বলছেন যে যখন এই R5 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, তখন কিন্তু এই ব্রিজটা ব্যালেন্স কন্ডিশনে থাকবে, এই সার্কিটটা ব্যালেন্স কন্ডিশনে থাকবে। এটা একটা ব্রিজ হিসাবে উনি ওনার মতো করে নাম দিয়েছিলেন। এই যে উনি বলছেন যখন x ইজ ইকুয়াল টু 0 হবে, যখন x ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ R5 এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, R5 এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, R5 এর মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট না যায়, তখন এই সার্কিটটা ব্যালেন্স কন্ডিশনে থাকবে। তখন এই সার্কিটটা থাকবে কি কন্ডিশনে, না ব্যালেন্স কন্ডিশনে থাকবে। আর কোন কন্ডিশনে এই সার্কিট ব্যালেন্স কন্ডিশনে থাকবে সেটা কিন্তু হুইটস্টোন বলে একটা বিজ্ঞানী তার সলিউশন দিয়েছিলেন। তাই জন্য তার নাম অনুসারে এই সার্কিটের নাম দেওয়া হয় হুইটস্টোন ব্রিজ। কোন কন্ডিশনে ব্যালেন্স কন্ডিশনে থাকে সেটা আমরা কিরচফ কারেন্ট ল বলতে পারো বা কিরচফ ভোল্টেজ ল বলতে পারো, সেটা লাগিয়ে আমরা বের করব। আমি কিরচফ কারেন্ট ল দিয়ে সলভ করাটা বেশি প্রেফার করি আর কি। তুমি কিরচফ ভোল্টেজ ল দিয়েও সলভ করতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক, যদি x ইজ ইকুয়াল টু 0 হতে হয়, অর্থাৎ R5 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোনো কারেন্ট যদি না যায়, তাহলে নিশ্চয়ই P পয়েন্ট আর Q পয়েন্টের পোটেনশিয়ালটাকে সেম হতে হবে। একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট তখনই যাবে না যখন ওই সার্কিটের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্সটা 0 হবে, অর্থাৎ R5 এর P পয়েন্টে, R5 এর দুটো পয়েন্টে কোনো ভোল্টেজ ডিফারেন্স থাকছে না, মানে R5 এর দুটো পয়েন্টে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের ভোল্টেজটা সেম হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে VP ইজ ইকুয়াল টু VQ হবে।
ঠিক আছে, এবার তুমি নর্মাল ভি এ মাইনাস ভিপি করে দেখো কত হচ্ছে। আমি এবারে এক একে করে দেখছি। ভি এ মাইনাস ভিপি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ভি এ মাইনাস ভিপি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, আই ওয়ান আর ওয়ান। ভি এ মাইনাস ভি কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ভি এ মাইনাস ভি কিউ ইজ ইকুয়াল টু, এখন যেহেতু পি পয়েন্টের ভোল্টেজ আর কিউ পয়েন্টের ভোল্টেজ সেম, তাহলে ভি কিউ ইজ ইকুয়াল টু আমি ভি এ মাইনাস ভিপি লিখে দিতে পারি। আর ভি এ মাইনাস ভি কিউ ইজ ইকুয়াল টু আই টু ইন্টু আর থ্রি হচ্ছে, আই টু ইন্টু আর থ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এইখান থেকে এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন থেকে আমি লিখতে পারি যে i1 r1 ইজ ইকুয়াল টু i2 r3, লিখতে পারি তো। আমি এখান থেকে লিখতে পারি i1 r1 ইজ ইকুয়াল টু i2 r3, তাহলে এখান থেকে লিখতে পারি i1 বাই i2 ইজ ইকুয়াল টু r3 বাই r1, লেখা যেতেই পারে। আবার তুমি ভিপি মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু যদি বের করতে চাও, ভিপি মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু যদি বের করতে চাও, যেহেতু এক্স ইজ ইকুয়াল টু 0, আমি এখানে ব্যালেন্স কন্ডিশনের কথা বলছি, তাহলে ভিপি যেহেতু এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে এই R2 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে তার মান তো I1 ই হবে, তাহলে ভিপি মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু I1 ইন্টু R2 হবে, ইজ ইকুয়াল টু I1 ইন্টু R2 হবে। সিমিলারলি যেহেতু x ইজ ইকুয়াল টু 0, তাহলে R4 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেটা I2 হবে, তাহলে VQ মাইনাস VB ইজ ইকুয়াল টু কত হবে, VQ মাইনাস VB। আর যেহেতু P পয়েন্টের পোটেনশিয়াল আর Q পয়েন্টের পোটেনশিয়াল সেম, তাহলে VQ মাইনাস VB কে লিখতে পারি VP মাইনাস VB, আর এইটা ইজ ইকুয়াল টু হবে I2 ইন্টু R4, এটা ইজ ইকুয়াল টু হবে I2 ইন্টু R4। এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিলাম, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 4 দিলাম। তাহলে ভিপি মাইনাস ভিবি, ভিপি মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু I1, তাহলে এখান থেকে বুঝতে পারছি যে I1 R2 ইজ ইকুয়াল টু I2 R4 হবে, I1 R2 ইজ ইকুয়াল টু I2 R4 হবে। বোর্ডে না জায়গা থাকার জন্য আমাকে মুছতে হলো, আমি আরেকবার করছি। দেখো 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, 1 নাম্বার এন্ড 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, I1 R1 ইজ ইকুয়াল টু I2 R3, কি পাচ্ছি I1 R1 ইজ ইকুয়াল টু I2 R3, তাহলে এখান থেকে পাচ্ছি I1 বাই I2 ইজ ইকুয়াল টু কি হচ্ছে R3 ডিভাইডেড বাই R1। সিমিলারলি 3 নাম্বার আর 4 নাম্বার থেকে কি পাচ্ছি, 3 and 4 থেকে আমরা কি পাচ্ছি, I1 R2 is equal to I2 R4, I1 R2 is equal to I2 R4, তাহলে এখান থেকে I1 বাই I2 is equal to কি পাচ্ছি, R4 বাই R2। এখান থেকে এবার এই দুটো ইকুয়েশনকে আমি যদি ইকুয়েট করি তাহলে কি পাওয়া যাচ্ছে, R3 by R1 is equal to R4 by R2। এইটাকে যদি একটু সাজিয়ে লিখি, R1 by R2, R1 by R2 is equal to R1 by R2 is equal to, যদি R3 by R4 হয় তখন কি হচ্ছে, আমার সার্কিটটা ব্যালেন্স কন্ডিশনে থাকছে, তখন সার্কিট আমার ব্যালেন্স কন্ডিশনে থাকছে। ব্যালেন্স কন্ডিশন মানে কি হচ্ছে, পোটেনশিয়াল এট পয়েন্ট পি ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এট পয়েন্ট কিউ হচ্ছে, অর্থাৎ ভিপি ইজ ইকুয়াল টু ভিকিউ হচ্ছে। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে যদি R1 বাই R2
ইজ নট ইকুয়াল টু R3/R4 হয়, তখন সার্কিটটা কিন্তু আনব্যালেন্সড হচ্ছে, তখন P এর পোটেনশিয়াল নট ইকুয়াল টু Q এর পোটেনশিয়াল হচ্ছে, তখন R5 এর মধ্য দিয়ে কারেন্ট X নট ইকুয়াল টু 0 হচ্ছে। আর এইখান থেকেই কিন্তু পুরো পরীক্ষাতে প্রশ্ন চলে আসবে। এটা তো সবাই জানে যে R1/R2 ইজ ইকুয়াল টু R3/R4 যদি হয়, তাহলে সার্কিটটা ব্যালেন্স কন্ডিশন, অর্থাৎ R5 এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। যদি এটা না হয়, যদি R1/R2 নট ইকুয়াল টু R3/R4 যদি হয়, তখন তো সার্কিট আনব্যালেন্সড কন্ডিশনে চলে যাচ্ছে, তখন তো P পয়েন্টের পোটেনশিয়াল আর Q পয়েন্টের পোটেনশিয়াল সেম হচ্ছে না, তখন অবভিয়াসলি R5 এর মধ্য দিয়ে কারেন্ট যাবে। তোমাকে কারেন্টের মানটা হয়তো ক্যালকুলেট করতে বলবে না, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে যে কারেন্টটা কোন ডাইরেকশন থেকে কোন ডাইরেকশনে ফ্লো করছে। তোমরা এবারে বলবে স্যার কারেন্ট তো হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো করে। এখন তোমাকে তো জানতে হবে যে কোনটা হাই পোটেনশিয়াল কোনটা লো পোটেনশিয়াল, তাই জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক বলছি, ওই ট্রিকটা তোমাকে মুখস্থ রাখতে হবে। বলছে এইখান থেকে দুটো কেস আসতে পারে, R1/R2 নট ইকুয়াল টু R3/R4 হচ্ছে, এখান থেকে দুটো কেস আসতে পারে। এক নাম্বার কেস কি হবে, R1/R2 ইজ গ্রেটার দেন R3/R4, এক নাম্বার কেস। দু নাম্বার কেস আসতে পারে R1/R2 লেস দেন R3/R4। দেখো আমি ছোট্ট হিন্টস দিচ্ছি, যদি এটা বাই এটা বড় হয় এটা বাই এটার থেকে, এটা বাই এটা বড় হয় এটা বাই এটার থেকে, এটা কি রিপ্রেজেন্ট করছে? কোথাও না কোথাও এটা রিপ্রেজেন্ট করছে R1 R3 থেকে বড়। এটা কোথাও না কোথাও দেখো এটা কিন্তু মনে রাখার ট্রিক বলছি, এটা রিপ্রেজেন্ট করছে কোথাও না কোথাও R1 বড় R3 থেকে, এই রেশিওটা বড়। বেসিক্যালি এটা ছেড়ে দাও, আমি ট্রিক বলছি। দেখো এটা মানে কিন্তু এটা নয় R1/R2 গ্রেটার দেন R3/R4, এটা রিপ্রেজেন্ট করছে না যে R1 R3 থেকে বড়। এই রেশিওটা বড়, বাদ দাও, এটা লেখার দরকার নেই। জাস্ট মনে মনে ভাববে যেহেতু এই রেজিস্ট্যান্সটা বড়, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ নিশ্চয়ই বেশি হবে, যদি এখানে ভোল্টেজ ড্রপ বেশি হয় তাহলে পি পয়েন্টের পোটেনশিয়াল তো কম হবে, তাই না? আবার R3 তো ছোট, এই পয়েন্টের পোটেনশিয়াল, তাহলে যদি এই রেশিওটা যদি বড় হয়, অর্থাৎ এই রেশিওটা যদি বড় হয়, তার মানে এখানে বেশি ভোল্টেজ ড্রপ করেছে, এখানে কম ভোল্টেজ ড্রপ করেছে। এইখানে যেহেতু বেশি ভোল্টেজ ড্রপ করেছে, তাহলে পি পয়েন্টের পোটেনশিয়াল কম হবে। বেশি ভোল্টেজ ড্রপ করেছে মানে পি পয়েন্টের পোটেনশিয়াল কম হবে, তার মানে পোটেনশিয়াল এট পয়েন্ট পি কম হচ্ছে পোটেনশিয়াল এট পয়েন্ট কিউ এর থেকে। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আমি শুধু মুখস্থ রাখার ট্রিকটা তোমাদেরকে বললাম যে এই এটা বাই এটা যদি বড় হয় এটা বাই এটার থেকে, তাহলে এইখানে বেশি ভোল্টেজ ড্রপ হচ্ছে, এখানে বেশি ভোল্টেজ ড্রপ হওয়ার জন্য পি পয়েন্টের পোটেনশিয়াল তুলনামূলক কম হচ্ছে কিউ পয়েন্টের পোটেনশিয়ালের থেকে, তাহলে ভিপি এইখানে লেস দেন ভিকিউ হবে। তখন কারেন্ট আই ফ্লো করবে কোথা থেকে কোথা না, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে। এটা কিন্তু তোমাকে অঙ্কের আকারে দিয়ে দেবে, আমি আলাদা অঙ্ক করে ভিডিওর লেন্থ বাড়াবো না, শুধু এটা মুখস্থ রাখবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই দুটো ট্রিকই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইটা যে নিয়ম মেনে হলো, তার অপোজিট নিয়ম মেনে এটা হবে। এখানে আমি লিখতে পারি যে পি পয়েন্টের পোটেনশিয়াল বেশি হবে কিউ পয়েন্টের পোটেনশিয়ালের থেকে, তখন কারেন্ট আই ফ্লো করবে পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টের দিকে। ঠিক আছে, এই ট্রিকটা বারবার ধরে বলছি, মুখস্থ রাখবে। ডাইরেক্ট লাইন তুলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নোট ডাউন করে নাও। হুইটস্টোন ব্রিজ কি, এটা তোমরা বুঝতে পেরেছো। হুইটস্টোন ব্রিজ কখন ব্যালেন্স কন্ডিশনে কাজ করে সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি হুইটস্টোন ব্রিজ আনব্যালেন্স কন্ডিশনে থাকে, তখন কারেন্ট কোন ডাইরেকশন থেকে কোন ডাইরেকশনে ফ্লো করবে, কোন পয়েন্টটা হাইয়ার পোটেনশিয়ালের মতো বিহেভ করবে, কোন পয়েন্টটা লোয়ার পোটেনশিয়ালের মতো বিহেভ করবে, এটা তোমরা বুঝতে পেরেছো। জেনারেলি তোমরা এটাই হুইটস্টোন ব্রিজ বলে জেনে এসেছো, কিন্তু এই হুইটস্টোন ব্রিজেরই কিন্তু আলাদা আলাদা ফর্ম হয়। ডাইরেক্টলি এইরকম ধরনের সার্কিট তোমাদের পরীক্ষাতে নাও আসতে পারে। তো হুইটস্টোন ব্রিজ আলাদা কি কি ফর্মে আসতে পারে সেটা তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে।
আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেন ওই ফর্মগুলো হুইটস্টোন ব্রিজের মতো বিহেভ করছে, এটা তোমরা আগে বুঝে নাও। বোঝা হয়ে গেলে তুমি মুখস্থ রাখবে। কেন বলছি মুখস্থ রাখতে? আমি জেনারেলি মুখস্থ করতে বলি না, কিন্তু মুখস্থ রাখতে বলছি কারণ পরীক্ষার হলে তোমার পক্ষে এক্সামিন করা পসিবল নয় যেটা হুইটস্টোন ব্রিজ না হুইটস্টোন ব্রিজ নয়। তাই জন্য আমি কতগুলো ফর্ম তোমাদেরকে দেখিয়ে দেবো, প্লিজ ফর্মগুলো তোমরা একটু মুখস্থ রাখবে। দেখো, এটা হুইটস্টোন ব্রিজ তোমরা এইমাত্র বুঝলে, কিন্তু এইটা কি দেখতে কোনো অংশে হুইটস্টোন ব্রিজের মতো দেখতে লাগছে? এটা এটা তো দেখতে কোনো অংশেই হুইটস্টোন ব্রিজের মতো লাগছে না, কিন্তু এটা একটা হুইটস্টোন ব্রিজ, আমি কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। তুমি যদি নর্মাল আই কারেন্ট দিয়ে বোঝো, তুমি যদি এখানে ধরো আই কারেন্ট যাচ্ছে, এখানে I1 কারেন্ট যাচ্ছে, এখানে I2 কারেন্ট যাচ্ছে, তুমি দেখতে পাবে এখানে কোনো কেউ রেজিস্ট্যান্স সিরিজ কম্বিনেশনে নেই, প্যারালাল কম্বিনেশনে নেই। প্রথম কথা, যখন তুমি দেখতে পাচ্ছ কোনো রেজিস্ট্যান্সই সিরিজ কম্বিনেশনে নেই, কোনো রেজিস্ট্যান্সই প্যারালাল কম্বিনেশনে নেই, তখন তোমার মাথায় কিন্তু হিট করা উচিত যে এটা কিন্তু হুইটস্টোন ব্রিজই হবে। আবার বলছি, তুমি দেখো না, ধরে নাও এখানে আই কারেন্ট যাচ্ছে, তুমি ধরে নাও এখানে আই কারেন্ট যাচ্ছে, ধরে নাও এখানে I1 কারেন্ট যাচ্ছে, ধরে নাও এখানে I2 কারেন্ট যাচ্ছে, ধরে নাও এখানে I1 কারেন্ট যাচ্ছে, ধরে নাও এখানে I2 কারেন্ট যাচ্ছে, তুমি ধরো ধরে নাও এখানে X কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে কত যাবে? এখানে I ঢুকলো, X ঢুকলো, সরি I ঢুকলো, X বেরোলো, তাহলে কত বেরোবে? এখানে I1 মাইনাস X বেরোবে। এখানে X ঢুকছে, এইদিকে I2 ঢুকছে, তাহলে এইদিকে কত বেরোবে? I2 প্লাস X বেরোবে। তাহলে বুঝতে পারলে, কোন রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এখানে মানে এমন দুটো রেজিস্ট্যান্স তুমি দেখাতে পারবে না যার মধ্য দিয়ে ইকুয়াল কারেন্ট যাচ্ছে। আর যদি এরকম দুটো রেজিস্ট্যান্স তোমার পক্ষে দেখানো পসিবল নয় যেখানে ইকুয়াল কারেন্ট যাচ্ছে, তার মানে তুমি বলতে পারবে না যে এখানে এরকম দুটো রেজিস্ট্যান্স তুমি দেখাতে পারছো না যে দুটো রেজিস্ট্যান্স কিন্তু সিরিজ কম্বিনেশনে রয়েছে। স্বাভাবিক, তাহলে এখানে কেউ সিরিজ কম্বিনেশনে নেই, এখানে কেউ প্যারালাল কম্বিনেশনে নেই, তাহলে অবভিয়াসলি এটা তো হুইটস্টোন ব্রিজের মতোই বিহেভ করবে না। এবারে দেখো, এই সার্কিটটাকে কিন্তু রিড্র করে এই সার্কিটের রূপ দেওয়া যেতে পারে। দেখো, এটা হচ্ছে এ পয়েন্ট, আমি ধরে নিয়েছি এটা হচ্ছে এ পয়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে পি পয়েন্ট, ধরে নিয়েছি এটা হচ্ছে পি পয়েন্ট। এটা হচ্ছে কিউ পয়েন্ট, ধরে নিয়েছি এটা হচ্ছে কিউ পয়েন্ট। এটা হচ্ছে বি পয়েন্ট, ধরে নিয়েছি এটা হচ্ছে বি পয়েন্ট। আমি ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট নাম দিয়ে দিয়েছি। লক্ষ্য করে দেখো, এখানে এ আর পি এর মাঝে কে আছে? R1 আছে। এ আর পি এর মাঝে কে আছে? তাহলে এখানেও অবশ্যই R1 থাকবে। তাহলে এইটার গল্প আমার শেষ। লক্ষ্য করে দেখো, এ আর কিউ এর মাঝে কে আছে? এই যে এ আর কিউ এর মাঝে কে আছে? এইটা এটা এ। এ আর কিউ এর মাঝে কে আছে? R3 আছে। এ আর কিউ এর মাঝে কে আছে? অবশ্যই R3, 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 ঠিক আছে। তাহলে এর গল্পও শেষ। পি আর কিউ এর মাঝে কে আছে? R5। পি আর কিউ এর মাঝে কে থাকবে? R5, এরও গল্প শেষ। পি আর বি এর মাঝে কে আছে? এটা হচ্ছে পি, এটা হচ্ছে বি, পি আর বি এর মাঝে কে আছে? R2 আছে। পি আর বি এর মাঝে কে আছে? R2 আছে। তাহলে এরও গল্প শেষ। পড়ে আছে এইটা। এখন কিউ আর বি এর মাঝে কে আছে? R4 আছে। কিউ আর বি এর মাঝে কে আছে? অবশ্যই R4 আছে। তাহলে এরও গল্প শেষ। তাহলে বোঝা গেল এটা একটা হুইটস্টোন ব্রিজের মতো বিহেভ করবে। আর হুইটস্টোন ব্রিজ ব্যালেন্স কন্ডিশনের শর্ত কি? ব্যালেন্স কন্ডিশনের শর্ত হচ্ছে R1 বাই R2, ব্যালেন্স কন্ডিশনের শর্ত হচ্ছে R1 বাই R2 ইজ ইকুয়াল টু R3 বাই R4। এটাই হচ্ছে ব্যালেন্স কন্ডিশনের শর্ত। এখন আমি R1 R2 R3 R4 দিয়ে বললাম বলে তুমি ইজিলি গেস করে নিলে যে এটাও হুইটস্টোন ব্রিজ, এটাও হুইটস্টোন ব্রিজ। R1 বাই R2 ইজ ইকুয়াল টু R3 বাই R4 মুখস্থ রাখা সহজ, তাই জন্য তুমি ইজিলি দেখতে মানে এই কন্ডিশন তুমি অ্যাপ্লাই করে দিচ্ছ। কিন্তু এইখানে তো বুঝতে পারছো এটা R1, এটা R2, এটা R3, এটা R4, কিন্তু তুমি কি এটা বুঝতে পারবে এখানে কোনটা R1, কোনটা R2, কোনটা R3, কোনটা R4? সাপোজ করো এটা আমি ধরো দিয়ে দিয়েছি 2 ওহম, ঠিক আছে। সাপোজ করো এটা আমি দিয়ে দিয়েছি 2 ওহম। সাপোজ করো R4টা দিয়ে দিচ্ছি আমি 5 ওহম। 5 দিচ্ছে না, আমি দিচ্ছি সাপোজ করো 8 ওহম। R4টা দিয়ে দিচ্ছি 8 ওহম।
R3 দিচ্ছি 4 ওহম, R3 দিচ্ছি 4 ওহম, R2 দিচ্ছি 4 ওহম, R2 দিচ্ছি 4 ওহম, R5 টা দিচ্ছি 5 ওহম, R5 দিচ্ছি 5 ওহম। এবারে বলো কোনটা R1? এইখানে বুঝতে পারছো R1 বাই R2 ইজ ইকুয়াল টু R3 বাই R4, কিন্তু তুমি এইখানে দেখে কিছু বুঝতে পারছো কোনটা R1 কোনটা R1 কোনটা R2 কোনটা R3 কোনটা R4? বুঝতে পারছো না। আমি শর্ত জানি R1 বাই R2 ইজ ইকুয়াল টু R3 বাই R4। এটাকে যদি একটু সাজিয়ে লিখি R1 ইন্টু R4 ইজ ইকুয়াল টু R2 ইন্টু R3 লেখা যেতে পারে। এখন R1 কোনটা? এটা। R4 কোনটা? এটা। তার মানে এই কোনাকুনি রেজিস্ট্যান্স গুলোর গুণফল সেম হবে, R1 R4 ইজ ইকুয়াল টু R2 R3 হবে। মানে এই দুটো রেজিস্ট্যান্সের গুণফল যা হবে এই দুটো রেজিস্ট্যান্সের গুণফল তাই হবে। তুমি লক্ষ্য করে দেখো 2 8 16 4 4 16, তাহলে অবশ্যই ব্যালেন্স কন্ডিশন, অবশ্যই ব্যালেন্স কন্ডিশন। কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমার পক্ষে এই সার্কিটটাকে আইডেন্টিফাই করে বলা পসিবল নয় কোনটা R1 কোনটা R2 কোনটা R3 কোনটা R4, তুমি বলতে পারবে না। তার জন্য আমি শর্ট ট্রিক তোমাদের জন্য বের করে রেখেছি। তুমি লক্ষ্য করে দেখো এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স আর এই যে রেজিস্ট্যান্স, এর সঙ্গে কি এদের কোনো ডাইরেক্ট সম্পর্ক আছে? হ্যাঁ, 2 এর সঙ্গে 4 এর ডাইরেক্ট সম্পর্ক আছে, পি হচ্ছে কমন পয়েন্ট। 4 এর সঙ্গে 8 এর সম্পর্ক আছে, কিউ হচ্ছে কমন পয়েন্ট। কিন্তু 2 এর সঙ্গে 8 এর কোনো সম্পর্কই নেই, এখানে কোনো কমন পয়েন্টই নেই। আবার এই 4 এর সাথে এই 4 এর কোনো সম্পর্ক নেই, কারণ কোনো কমন পয়েন্ট নেই। তাহলে যাদের সঙ্গে ডাইরেক্ট রিলেশন আমার নেই, যাদের সঙ্গে ডাইরেক্ট রিলেশন আমার নেই, 2 এর সঙ্গে 8 এর কোনো আমার ডাইরেক্ট রিলেশন নেই, তার মানে এই দুটো রেজিস্ট্যান্সের গুণফল যা হবে এর সাথে এরও কোনো ডাইরেক্ট রিলেশন নেই, তাহলে এই দুটো রেজিস্ট্যান্সের গুণফল তা হবে। তাহলে তুমি লক্ষ্য করে দেখো এই 2 এর সঙ্গে এই 8 এর কিন্তু আমার কোনো ডাইরেক্ট রিলেশন নেই, তাহলে 2 ইন্টু 8 আমার 16 বেরোচ্ছে। আবার লক্ষ্য করে দেখো এই 4 এর সাথে এই 4 এর কোনো ডাইরেক্ট রিলেশন নেই, তাহলে 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 16 বেরোচ্ছে। যদি এটা পসিবল হয় তাহলে এটা কিন্তু হয়ে গেল আমার ব্যালেন্সড কন্ডিশন। বোঝা গেছে? বুঝতে পেরেছো? যদি ব্যালেন্স কন্ডিশন হয়, ব্যালেন্স কন্ডিশন হয়ে গেছে, কিন্তু আমাকে তো এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। যদি ব্যালেন্স কন্ডিশন হয় তাহলে পি পয়েন্ট আর কিউ পয়েন্টের ভোল্টেজ সেম, তাহলে 5টা তো বাদ পড়ে গেল, এর মধ্যে কোনো কারেন্টই যাবে না, 5 থাকাও যা না থাকাও তা, এই 5 তো বাদ পড়ে গেল, যায় আসে না, যায় আসে না। তাহলে কারা কারা সিরিজ কম্বিনেশনের মতো বিহেভ করছে? এই যে 2 আর 4 ডাইরেক্ট রিলেশন আছে, ডাইরেক্ট রিলেশন আছে, এরকম জিনিসগুলো এরকম রেজিস্ট্যান্স গুলো সিরিজ কম্বিনেশনের মতো বিহেভ করছে। 2 এর সঙ্গে 4 এর ডাইরেক্ট রিলেশন রয়েছে, তুমি দেখো এখানে 2 এর সঙ্গে 4 এর ডাইরেক্ট রিলেশন রয়েছে, যে কারেন্ট এখানে x এর মান তো 0 ছিল, তাহলে এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, যে কারেন্ট এখানে সেম কারেন্ট এখানে x এর মান তো 0, যে কারেন্ট এখানে সেম কারেন্ট, দেখো 2 এর সঙ্গে 4 এর ডাইরেক্ট সম্পর্ক আছে, এখানেও 2 এর সঙ্গে 4 এর ডাইরেক্ট সম্পর্ক আছে, ডাইরেক্ট সম্পর্ক থাকলেই আমার সিরিজ কম্বিনেশন। দেখো 4 এর সঙ্গে 8 এর ডাইরেক্ট কানেকশন আছে, যা কারেন্ট এখানে সেম কারেন্ট এখানে, এটা তো বাদ পড়ে গেল, এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, x এর মান 0, তাহলে যে কারেন্ট এখানে সেম কারেন্ট এখানে, তাহলে 4 এর সঙ্গে 8 এর ডাইরেক্ট সম্পর্ক বলে সিরিজ কম্বিনেশন 4 প্লাস 8। এবারে এই দুটো থাকবে কিসে? না প্যারালালে। এই দুটো থাকবে কিসে? না প্যারালালে। এই দেখো এই দুটো প্যারালালে আছে, এই দুটো প্যারালালে আছে, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো না প্যারালালি তো রয়েছে, 4 8 এর ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট বি, আবার 2 4 এর ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট বি, তাহলে প্যারালাল কম্বিনেশন। কত হবে? এটা 6 এটা 12, তাহলে অ্যানসার হবে 6 ইন্টু 12 বাই 6 প্লাস 12 মানে 18। কত হচ্ছে? 6 দুগুণে 12, 6 3 18, 3 6, 3 2 6, তাহলে 2 2 4 ওহম অ্যানসার। বাস, গল্প শেষ। কি ছিল? ছিল না কিছু। তাহলে আবার বলছি, গল্প তো কিছু নেই, কিন্তু পরীক্ষার হলে তুমি কি এটা ভাবনা চিন্তা করে দেখবে এটা হুইটস্টোন ব্রিজ না হুইটস্টোন ব্রিজ নয়? তোমাকে তো বুঝতে পারতে হবে। আর যদি মুখস্থ থাকে
এই যে ট্রিকটা বললাম এটা যদি মুখস্থ থাকে তাহলে তুমি পরীক্ষায় ইজিলি উইদিন 30 সেকেন্ড তুমি অঙ্কটাকে সলভ করতে পারবে। যখন অন্য ছেলে মেয়েরা ভাববে যে এটা কি সার্কিট, রিড্র করবে, তখন তুমি অঙ্কটা সলভ করে চলে আসতে পারছো। কি বললাম বুঝতে পারলে? তো এই শর্তটা তোমাকে মুখস্থ রাখতে হবে, যাদের সঙ্গে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই তাদের গুণফল গুলো ধ্রুবক হয়। এটা 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 ইন্টু এটা ইজ ইকুয়াল এটা ইন্টু এটা। যদি এটা হয়ে যায় তাহলে ডাইরেক্ট সম্পর্ক যাদের সঙ্গে আছে তারা কিন্তু সিরিজ কম্বিনেশনে থাকে, আর পুরো জিনিসটা প্যারালাল কম্বিনেশনে থাকে। তো ঘটনা হচ্ছে তুমি কতবার ভিডিও দেখবে? বারবার তো ভিডিও দেখতে পারবে না, তুমি একবার দেখবে, ম্যাক্স টু ম্যাক্স আরেকবার দেখবে। পরীক্ষার আগে তো ভিডিও দেখা পসিবল নয়। তাই জন্য আমি যে কথাগুলো বললাম সেগুলো নিজের ভাষাতে, নিজের বাংলা ভাষাতে কিন্তু লিখবে। ওই ট্রিকটাই কিন্তু পরীক্ষার আগে পড়ে পড়ে যাবে। আর বারবার যদি রিভাইজ করো, এরকম আরো 5টা অঙ্ক যদি করে নাও, তাহলে কিন্তু তোমাদের অঙ্ক ট্রিকটা মাথায় সেট হয়ে যাবে, একদম মাথায় পুরো সেট হয়ে যাবে। তখন তোমাকে আর ট্রিক মুখস্থ করতে লাগবে না। এবারে 5-6টা অঙ্ক করানোর কর্তব্য তো আমার নয়। যতটা ভেঙে বলা আমার পক্ষে পসিবল ততটা ভেঙে আমি বললাম। বাকিটা তোমার কাজ, তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কোথা থেকে করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার কাজ করলাম, তোমাদের হোমওয়ার্ক তোমরা করবে, নোট ডাউন করে নাও। তোমাদেরকে আগের টাইপ থেকে আমি একটা অঙ্ক করতে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে অঙ্কটা করবে, আমরা একটা গেম খেলছি, বুদ্ধির গেম না, মেমোরি গেম। কে কত আগে অঙ্কটা করতে পারে, ট্রিক শিখিয়ে দিয়েছি, আর কোনো বুদ্ধি লাগাতে হবে না। ছবি দেখে বুঝতেই পারছো এটা একটা হুইটস্টোন ব্রিজকে প্রকাশ করছে। এখন হুইটস্টোন ব্রিজ এটা ব্যালেন্স কন্ডিশন না আনব্যালেন্স কন্ডিশন সেটা তোমাকে চেক করতে হবে। ট্রিক ঝ্যাট অঙ্ক হবে। যারা এখনো এই গেম খেলতে এখনো প্রিপেয়ার হওনি তারা আরেকবার দেখে নাও। তারপরে কিন্তু নিজে থেকেই অঙ্ক করবে, নিজে থেকেই অঙ্ক সাজাবে, নিজে থেকেই অঙ্কটা সলভ করবে। এরকম নর্মাল সার্কিট তুলবে, রেজিস্ট্যান্সের যে কোনো মান তুমি বসাবে, দিয়ে দেখবে যে সেটা ব্যালেন্স কন্ডিশন হচ্ছে নাকি হয়নি। আর যারা এখন অঙ্কটা বুঝতে পেরে গেছো, ট্রিক বুঝতে পেরে গেছো, ট্রিকটা যাদের মেমোরিতে সেট হয়ে গেছে, যাদের মাথায় সেট হয়ে গেছে, তারা কিন্তু গেমটা খেলতে পারো। চলো, আমিও করছি, তুমিও করো, দেখো কে কত জলদি অঙ্কটা করতে পারে। তো আমি দেখবো যে যাদের প্রথম কথা বুঝে গেছি হুইটস্টোন ব্রিজ, যাদের মধ্যে কানেকশন নেই, কাদের মধ্যে কানেকশন নেই, এই 6 এর সঙ্গে এই 6 এর ডাইরেক্ট কোনো কানেকশন নেই, দেখতে পাচ্ছ কোনো ডাইরেক্ট কানেকশন নেই। তাহলে 6 ইন্টু 6 কত হচ্ছে? 6 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 36 হচ্ছে। এর সাথে এর কোনো ডাইরেক্ট কানেকশন নেই, তাহলে কত হচ্ছে? 9 ইন্টু 6 কত হচ্ছে? 36 হচ্ছে। তাহলে অবশ্যই ব্যালেন্সড। তাহলে অবশ্যই কি হয়ে গেল আমার? ব্যালেন্সড হয়ে গেল। যদি ব্যালেন্সড হয়ে যায় তাহলে এটা তো বেকার, এটা তো বেকার। মনে মনে মুছে দেবো, মনে মনে মুছে দেবো, মনে মনে মুছে দেবো। তাহলে অবশ্যই, আচ্ছা মুছেই দাও, যাও মুছেই দাও, বোঝার সুবিধার জন্য মুছেই দাও। তাহলে যে কারেন্ট এখানে যাচ্ছে সেম কারেন্ট এখানে যাচ্ছে, তাহলে 6 আর 4 কত হচ্ছে? 10। যে কারেন্ট এখানে যাচ্ছে সেম কারেন্ট এখানে যাচ্ছে, তাহলে 9 আর 6 কত হচ্ছে? 15। আর 10 আর 15 কিসে আছে? প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে 10 ইন্টু 15 বাই 10 প্লাস 15 মানে আসছে 25, মানে আসছে তোমার 25। কত হচ্ছে? 5 3 15, 5 5 25, 5 2 10। তাহলে আমার 6 ওহম অ্যান্সার। বাস, এবারে তোমরা নিজেরাই বলো অঙ্কটা কোথায় বড় হলো? কিছুই বড় হলো না। যে যত ভালো করে ট্রিক মুখস্থ করতে পারবে সে তত জলদি অঙ্কটা করবে। নোট ডাউন করে নাও। এরপরে আমরা হুইটস্টোন ব্রিজের আরো কিছু ফর্ম দেখে নেব। ফর্ম যদি মুখস্থ থাকে তাহলে পরীক্ষার হলে তোমাকে আর ভেরিফাই করে দেখতে হবে না যে সেটা হুইটস্টোন ব্রিজ কি হুইটস্টোন ব্রিজ নয়। যদি ফর্ম মুখস্থ থাকে তাহলে তোমাদের পরীক্ষার হলে অনেকটা টাইম সেভ হবে, ঠিক আছে? তো দেখো এইটাও কিন্তু হুইটস্টোন ব্রিজেরই কিন্তু আরেকটা ফর্ম। আমি এখানে রেজিস্ট্যান্স গুলোকে এঁকে দেখাইনি, রেজিস্ট্যান্স গুলোকে এঁকে দেখালেই হুইটস্টোন ব্রিজ হয়ে যাবে। তুমি ধরে নাও এখানে প্রত্যেকটা বাহুতে একটা একটা করে রেজিস্ট্যান্স দেওয়া আছে। যদি ইমাজিন করতে না পারো তাহলে আমি একেই দিচ্ছি নাও, ঠিক আছে? আমি এমনি এমনি করে আঁকছি না, ধরে নিচ্ছি এখানে আর 3 রেজিস্ট্যান্স দেওয়া আছে, আমি এরকম করে রেজিস্ট্যান্স আঁকছি। হ্যাঁ, এখানে ধরে নাও R4 রেজিস্ট্যান্স দেওয়া আছে, রেজিস্ট্যান্স। হ্যাঁ, এগুলো আমি এগুলো আর রেজিস্ট্যান্স বলে আর আঁকছি না। এটা হচ্ছে সাপোজ করো R2, এটা সাপোজ করো এটা R1, এটা সাপোজ করো এটা হচ্ছে R5। আমি আর রেজিস্ট্যান্স বলে আঁকলাম না, ঠিক আছে? এবার আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তুমি দেখতে পাচ্ছ এই যে
এটা বাই এটা ইজ ইকুয়াল টু এটা বাই এটা, এটা বাই এটা মানে R1 বাই R2 ইজ ইকুয়াল টু, যদি R3 বাই R4 যদি হয় তাহলে এটা একটা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজের মতো বিহেভ করছে। বা তুমি এটাকে ঘুরিয়ে বলতে পারো R1 ইন্টু R4 ইজ ইকুয়াল টু R2 ইন্টু R3 যদি হয়, অর্থাৎ যার সাথে ডাইরেক্ট কোনো কানেকশন নেই, এর সাথে এর কোনো ডাইরেক্ট কোনো কানেকশন নেই, তাহলে এদের গুণফল R1 ইন্টু R4, এর সাথে এর কোনো ডাইরেক্ট কোনো কানেকশন নেই, তাহলে এদের গুণফল R2 ইন্টু R3। যদি এই দুটো গুণফল সেম হয়ে যায় তাহলে এটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের মতো বিহেভ করবে, তখন এটা থাকা না থাকা সমান হবে, তখন এটা এটা সিরিজ কম্বিনেশন। এটা যদি থাকা না থাকা সমান হয় তাহলে এইটা আর এটা সিরিজ কম্বিনেশন, তাহলে R1 প্লাস R2, R1 প্লাস R2, আর এইটা এটা সিরিজ কম্বিনেশন, এটা হচ্ছে R3 প্লাস R4, আর এই পুরো কম্বিনেশনটা প্যারালাল কম্বিনেশনের মতো বিহেভ করছে। বাস, গল্প শেষ। তাহলে বুঝতে পারছো এটা হুইটস্টোন ব্রিজের মতনই একটা অংশ, মানে এটা হুইটস্টোন ব্রিজই বলতে পারো, এটা হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে। আচ্ছা, এটাও হুইটস্টোন ব্রিজ, কিরকম আমি ধরে নিচ্ছি এখানে আছে R1, এখানে আছে R2, এইখানে আছে R1, এখানে আছে R2, ধরে নাও এখানে আছে এইখানে আছে R3, এখানে আছে R4, আর এটা হচ্ছে R5, এটা হচ্ছে R5। এই যে এই পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা এইরকম করে যদি এইখান থেকে যদি এরকম খুলে নাও, এই যে ত্রিভুজের পার্টটা, এই যে এই পার্টটা এরকম আছে, যদি এদিক থেকে যদি এদিকে খুলে নাও, যদি এই পার্টটা এদিক থেকে যদি এদিকে খুলে নাও, এই পার্টটা যদি এদিক থেকে এইদিকে খুলে নাও, তাহলে এই যে এই পার্টটা এদিক থেকে এদিকে খুলে নিয়েছি। আগে ব্যাপারটা কিরকম ছিল? আগে ব্যাপারটা এরকম ছিল, আগে ব্যাপারটা এরকম ছিল, এই যে এরকম ছিল, আমি এটাকে এদিক থেকে এদিকে খুলে দিয়েছি, খুলে দিলাম, ঠিক আছে, খুলে দিয়েছি। এখন এটা কি আছে আমার? R3 আছে, R3 আছে, এটা কি আছে আমার? R4 আছে, এটা কত আছে আমার? R5 আছে, এটা তো R5, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1, এটা হচ্ছে আমার R2 আছে, এটা আছে আমার R1 আছে। এই যে যার সাথে যার কোনো ডাইরেক্ট কানেকশন নেই, এর সাথে এর কোনো কানেকশন নেই, তাহলে R1 ইন্টু R4, এর সাথে এর কোনো কানেকশন নেই, তাহলে R2 ইন্টু R3, বাস হুইটস্টোন ব্রিজ। তাহলে R5 অকার্যকর হয়ে যাবে, R2 R4 সিরিজ কম্বিনেশন, সরি R2 R4, R2 R4 অসুবিধা নেই, R2 R4 সিরিজ কম্বিনেশন, এখানে R1 R3 সিরিজ কম্বিনেশন দিয়ে পরে বাস প্যারালাল কম্বিনেশন করবে, তাহলেই হয়ে গেল। তাহলে ফর্মগুলো মুখস্থ রাখতে হবে, এটা খেয়াল রাখবে, ফর্মগুলো মুখস্থ রাখতে হবে, নোট ডাউন করে নাও। হুইটস্টোন ব্রিজের বেশ কিছু ফর্ম তোমাদের সামনে আমি তুলে ধরেছি, আই থিঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। হুইটস্টোন ব্রিজ কিন্তু এখনো শেষ হয়নি, শেষ হয়নি বললে ভুল হবে, অনেকগুলো ফর্ম এখনো রয়েছে, হুইটস্টোন ব্রিজের আরো এক্সটেনশন রয়েছে, যেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে করাবো। আপাতত হুইটস্টোন ব্রিজ থেকে একটা আমি নিউমেরিক্যাল দিয়ে রাখলাম তোমাদেরকে, এই নিউমেরিক্যালটা সলভ করতে হবে, এটা হোমওয়ার্ক রইলো। এর সলিউশন তোমরা সেকেন্ড, মানে এর পরে যে নেক্সট ভিডিও আসবে সেই নেক্সট ভিডিওতে তুমি এই যে নিউমেরিক্যাল তার সলিউশন পেয়ে যাবে। তোমরা এই ভিডিও, মানে তোমরা এই অঙ্কটা করে পরে তার সলিউশন কি আসছে তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেককে রিপ্লাই করব। যাই হোক, এতটা পর্যন্ত আজকে রইলো, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, ভালো থাকো।